শুরু করে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। এই আশীর্বাদ ব্যক্ত করে তোমাদের সাথে আমি ক্লাসে যুক্ত হয়েছি। আজকে আমাদের উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদনের মাত্রা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বে যে ধারণা দিয়েছিলাম তার ধারাবাহিকতায় আজকের তোমাদের উৎপাদন মাত্রার সাথে তার কাম্য মাত্রার যে সকল সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আলোকপাত করব। উৎপাদনের কাম্য মাত্রার সুবিধা হচ্ছে, যদি কোনো প্রতিষ্ঠান উৎপাদনের যে বাজারে যে সকল কাঙ্ক্ষিত চাহিদা আছে সেই চাহিদা মোতাবেক সে যদি উৎপাদন করে, তাহলে সেই উৎপাদনের ভিত্তিতে তার একদিকে গ্রাহক যেমন সন্তুষ্ট রাখতে সক্ষম হবে, সরবরাহের দিক থেকে যখন সফলতা আসবে, অনুরূপভাবে তার মুনাফাও এরকম সঠিক এবং সফলভাবে মুনাফাও সে অর্জন করতে পারবে। আর যদি কাম্য মাত্রায় যদি উৎপাদন না করতে পারে, যদি উৎপাদন বেশি হয় তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার উৎপাদন যদি কম হয়, বাজারে যদি চাহিদা বেশি হয়, সেই ফলশ্রুতিতে তার বাজার অন্য কোনো পক্ষ, অন্য কোনো প্রতিষ্ঠান বাজার দখল করে ফেলবে। এমত অবস্থায় দুইটাই ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। আর এর পরিপ্রেক্ষিতে যদি উৎপাদনের মাত্রাকে কাম্য অর্থাৎ যেতটুকু তার প্রয়োজন মাফিক বৃদ্ধি করা, প্রয়োজন মাফিক হ্রাস করা, এই ধরনের উৎপাদন ব্যবস্থাটাকে বলা হয় যে কাম্য মাত্রা উৎপাদন। এই কাম্য মাত্রা উৎপাদনের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের যে সকল সুবিধাগুলো অর্জন করতে পারে সেই সুবিধাগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি উৎপাদনের কাম্য মাত্রার সুবিধাগুলো এক এক করে পয়েন্ট আকারে লিখতেছি, তোমরা সাথে সাথে লিখে ফেলো। উপকরণের যথাযথ ব্যবহার, বিশেষায়নের সুযোগ, তিন উৎপাদনশীলতা বৃদ্ধি, চার সর্বনিম্ন উৎপাদন ব্যয়, পাঁচ সর্বাধিক মুনাফা, ছয় প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি, সাত ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, আট কার্য সন্তুষ্টি অর্জন, নয় ব্যবসায় সম্প্রসারণ, 10 কর্মসংস্থানের সুযোগ, 10টা পয়েন্ট প্রিয় শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি উঠাই নিয়ে নাও খাতায়। এরপরে আমি তোমাদের সাথে
এগুলো বিস্তারিত আলোচনা করব। আমি পয়েন্ট আকারে প্রত্যেকটি পয়েন্টের কথাগুলো আমি আমাদের লেখার জন্য লেখার সুবিধার জন্য আবার বলে দিচ্ছি। 1 নাম্বার, উপকরণের যথাযথ ব্যবহার। 2, বিশেষায়নের সুযোগ। 3, উৎপাদনশীলতা বৃদ্ধি। 4, সর্বনিম্ন উৎপাদন ব্যয়। 5, সর্বাধিক মুনাফা। 6, প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি। 7, ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি। 8, কার্যসন্তুষ্টি অর্জন। 9, ব্যবসায় সম্প্রসারণ। 10, কর্মসংস্থানের সুযোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কয়টি উপকরণের মধ্যে যে একটি উৎপাদনের যে সুবিধা, একটি প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন করে যে সুবিধা ভোগ করে তা নয়, এটা জাস্ট আমাদের একটা মাপকাঠির মধ্যে। এর বাইরেও আরো অসংখ্য বিষয় রয়েছে, অসংখ্য তথ্য রয়েছে, যেগুলো একটা প্রতিষ্ঠানের কাম্য মাত্রা উৎপাদন করলে বহুবিধ তারা সুবিধা ভোগ করতে পারে। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, বাজারে একচেটিয়া দখল করতে পারে, বাজারে তাদের পণ্যের গ্রহণযোগ্যতা বেশি থাকে, বাজারে তাদের পণ্যের টিকসই বেশি বলে প্রমাণিত হয়। এই সকল বিভিন্ন ধরনের গুণাবলী বাজারে থাকে বলে একটা বৃহৎ প্রতিষ্ঠান বাজারে টিকে থাকে এবং সেই সাথে মানুষের কাছে বা গ্রাহকদের কাছে বা ভোক্তাদের কাছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতীয়মান হয়। তা আমরা প্রথম থেকেই আসি যে উপকরণের যথাযথ ব্যবহার। উপকরণ বলতে একটি প্রতিষ্ঠানের ভূমি ধারণ করা যন্ত্রপাতি, জনশক্তি, বিভিন্ন ধরনের কলা কৌশলগত যান্ত্রিক, বিভিন্ন শাখায় প্রশাখায় নিয়োজিত কর্মী সংখ্যা, এই সকল বিষয় আদিকে বোঝানো হয়ে থাকে। এরকম প্রত্যেকটি শাখার প্রত্যেকটি যন্ত্রপাতি যদি উপকরণের এগুলো ব্যবহৃত হয় এবং সবগুলো যদি সচল থাকে, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদনের কাঙ্ক্ষিত যে মাত্রাটা সেটা কখনোই ত্রুটিমুক্ত করে না। যদি এক পক্ষের, যেমন একটা প্রতিষ্ঠানের উৎপাদন বহুমাত্রিক হয়ে থাকে, একটা শাখায় যদি আমরা পোশাক পরিচ্ছদ তৈরি করার কারখানা হিসেবে গার্মেন্টসের কথা বলে থাকি, তাহলে একটি প্রতিষ্ঠানের বা একটা গার্মেন্টসের মধ্যে এক শাখায় শুধু কলার উৎপাদন হয়, আরেক শাখায় হাত উৎপাদন হয়, আরেক শাখায় কাপ উৎপাদন হয়, আরেক শাখায় এগুলো জয়েন করা হয়, সুইং হয়, আরেক শাখায় সেটা বোতাম লাগানো হয়, আরেকটা শাখায় সেটা ফিনিশিং দেখানো হয়, আরেকটা শাখায় সেটা যায় আয়রন করার পরে, আরেকটা শাখায় প্যাকিং হওয়ার পরে, আরেকটা শাখায় কার্টন হওয়ার পরে ফিনিশিং করছে। এইভাবে একটি প্রতিষ্ঠানের একটি কাজ যখন বিভিন্ন শাখায় ঘুরে একটি পণ্য তার উৎপাদনের সমাপ্ত ঘটে, এই শাখা প্রশাখাগুলোর কার্যক্রমের নামই হচ্ছে উপকরণের যথাযথ ব্যবহার। এই ব্যবহারগুলোর ফলশ্রুতিতেই প্রতিষ্ঠানের তার যে কাম্য মাত্রা থাকে সেই কাম্য মাত্রা উৎপাদন করতে সক্ষম হয়। এইগুলো প্রত্যেকটি শাখার, অর্থাৎ একটি শাখাও অচল থাকতে পারবে না, একটি শাখাও কাজের গতিশীলের মধ্যে স্থিতিশীল নিয়ে আসতে পারবে না, কাজের গতির মধ্যে কোনো প্রকার স্রোত অথবা কোনো প্রকার নিম্ন মান এই ধরনের কোনো কিছু করতে পারবে না। এর নামই হচ্ছে উপকরণের যথাযথ ব্যবহার। এই জন্য প্রত্যেকটি শাখার যে সকল যন্ত্রপাতিগুলো আছে, ম্যান পাওয়ার আছে,
যে সকল কাজগুলো একই টাইমে সমাপ্ত করার প্রয়োজন, সেই কাজগুলো একই সাথে প্রত্যেকটি শাখার কাজ একসাথে সমাপ্ত করতে হবে। এই জন্য শাখা প্রশাখাগুলো কাজ একের সাথে চলতে থাকে বলেই তার প্রতিষ্ঠানের কাম্য মাত্রা উৎপাদন করতে সক্ষম হয়। এই জন্য উপকরণের যথাযথ ব্যবহার করতে হবে। 2 হচ্ছে বিশেষায়নের সুযোগ। বিশেষায়নের সুযোগটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন শাখা থাকে। এই বিভিন্ন বিভাগ, বিভিন্ন শাখা, বিভিন্ন প্রশাখার মধ্যে কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়। বিভিন্ন ভাগে ভাগ করে দিলে সেই কাজগুলো কার উপরে দায়িত্ব থাকবে, কে এই কাজের দায়িত্ব নেবে, কে কাকে দিয়ে এই কাজগুলো সমাপ্ত করবে এবং কে এই কাজের জন্য খুব পারদর্শী, খুব দক্ষ, এইভাবে কাজগুলোকে বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে ভাগ করে দেওয়ার প্রয়োজন হয়। ভাগ করে দিলে পরে সুবিধা হবে যে অল্প সময়ের মধ্যে কার্য সমাপ্ত হতে সক্ষম হবে। আর যদি ভাগ করে না দেওয়া হয় তাহলে এই কাজটি একক ব্যক্তি সম্পাদন করতে বা 2-3 জন ব্যক্তি সম্পাদন করতে বহু সময় লেগে যাবে। সেই সময়ের মধ্যে তারা যে বাজারের চাহিদা পণ্যের যে চাহিদা থাকবে সেই চাহিদা মতো তারা পণ্য সরবরাহ করতে পারবে না। বিধায় এই একটি পণ্যকে বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে ভাগ করে দেওয়ার নামই হচ্ছে বিশেষায়নের সুযোগ। এবং যার উপর এই কাজ দায়িত্ব দেওয়া হবে সে যেন আবার যথাযথ কাজটা বুঝতে পারে এবং উন্নত মানের পোশাক বা উন্নত মানের কাজটি সমাপ্ত করতে পারে, সেই অনুযায়ী তাকে দায়িত্বটা দেওয়া হবে। এরই হচ্ছে বিশেষায়নের সুযোগ। 3 হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। বাজারে যদি পণ্যের চাহিদা বেড়ে যায়, পণ্যের গ্রহণযোগ্যতা বেড়ে যায়, মানুষের অভাব পূরণের সক্ষমতা যদি বৃদ্ধি পায়, মানুষের যদি পণ্যটাকে খুব টিকসই মজবুত হিসেবে গণ্য করে, তাহলে তার যে চাহিদা থাকবে সেই চাহিদার অনুপাতে তার উৎপাদনও বাড়াতে হবে। কারণ উৎপাদন যদি না বাড়াতে থাকে তাহলে পণ্যের বাজারে ক্রাইসিস সৃষ্টি হয়ে যাবে। বাজারে যদি ক্রাইসিস হয়ে যায় তাহলে সেই পণ্যের বিপরীতে দেখা যাচ্ছে মানুষ এক দোকান থেকে আরেক দোকানে সেই পণ্য যখন খুঁজতে থাকবে তখন দোকানিও বুঝতে পারবে যে এই পণ্যের বাজার খুব চাহিদা রয়েছে, তখন প্রতিষ্ঠানের দিকে দৌড়াবে। প্রতিষ্ঠান যখন উৎপাদনের মাত্রা অনুপাতে উৎপাদন সরবরাহ করতে সক্ষম না হবে, সে এখন আরেকটা প্রতিষ্ঠানের দিকে দৌড়াবে, আরেকটি প্রতিষ্ঠানে সেই সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে। এরই পরিপ্রেক্ষিতে বাজারের নিজের পণ্য অন্য প্রতিষ্ঠান দখল করে ফেলে। তো এই দিকেও খেয়াল রেখে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। তার যে সক্ষমতা আছে সেই সক্ষমতা মধ্যে থেকে বাড়াই দিতে হবে। আর যদি প্রয়োজন হয় তাহলে কর্মী সংখ্যা, যন্ত্রপাতি আনয়ন, যন্ত্রপাতি স্থাপন, ব্যবসায় সম্প্রসারণ বা প্রতিষ্ঠান সম্প্রসারণ, এই দিকে খেয়াল রেখে উৎপাদন বৃদ্ধি করতে হবে। যেমন আজকে বাজারে আমাদের এখন বর্তমানে গরম সিজন, এই গরম সিজনের মধ্যে যদি কোনো আরসি কোলা গ্রুপ অথবা 7 আপ গ্রুপ, স্প্রাইট, পেপসি, মেরিন্ডা, কোকা-কোলা, এই সকল প্রতিষ্ঠানে যদি উৎপাদন ঠিক মতো না হয় তাহলে বাজারে দেখা যাবে যে আরেকটি প্রতিষ্ঠান তার পণ্য দখল করে ফেলবে। কারণ এত গরমের মধ্যে মানুষের এখন পানীয় খুব চাহিদা খুব বেশি আছে, এই সময়ে তার উৎপাদনশীলতা বাড়াতে হবে। আবার শীতকালে দেখা যাচ্ছে এই সকল পানীয় দ্রব্যের চাহিদা কম থাকে, সেই সময় যদি না আবার বাড়িয়ে দেয় তখন বাজারের তাদের থমড়ে পড়তে হবে, অর্থাৎ সেই উৎপাদিত পণ্য বাজারে গ্রহণ হবে না। অনুরূপভাবে উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে তাদের বিবেচনায় নিয়ে আসতে হবে যে আমার যে বাজারের যে সম্প্রসারণ আছে সেই সম্প্রসারণ অনুপাতে আমার পণ্যের যে উৎপাদন সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুপাতে আমার চলবে কিনা, এই বিষয়টিও মাথায় রেখে তার উৎপাদনশীলতা বাড়াতে হবে। 4 নম্বর বলা হয়েছে সর্বনিম্ন উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে বটে, কিন্তু মুনাফা অর্জন করার ক্ষেত্রে যে চিন্তাটি একজন উৎপাদন ব্যবস্থাপককে করতে হয় সেটা হচ্ছে যে চিপ কস্ট, অর্থাৎ সর্বনিম্ন ব্যয়ের মধ্যে যে লয়েস্ট কস্ট মধ্যে উৎপাদন করাটা যায় কিনা। এই ক্ষেত্রে উৎপাদনের ব্যয় কমানো যায় যদি উৎপাদন ব্যবস্থাপক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যয়ের দিক থেকে সাশ্রয়ী হয়। সাশ্রয়ী কিভাবে হবে? যেমন কোনো পণ্যের বা কাঁচামালের কোনো অপচয় যাতে না হয়, অপচয় রোধ করা। ট্রাভেলিং খরচ আছে যে, বা পণ্যের ক্যারিং খরচ আছে যে। ট্রাভেলিং খরচটা হচ্ছে এই কারণেই যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগ আছে, সেই মার্কেটিং বিভাগের মধ্যে একটা ব্যয় হয়, সেই ব্যয়টা যদি তারা কম করে বাজারে তাদের
বাজারজাতকরণ করতে পারে, অথবা পরিবহন খাত আছে, পরিবহনের খাতের ব্যয়টা যদি একটু কম করে পরিবহন ব্যয় কমিয়ে আনতে পারে, ক্রয়ের দিকে পণ্য ক্রয়ের দিকে যদি কম মূল্যে পণ্য ক্রয় করতে পারে, সেই ক্ষেত্রে পণ্যের মূল্য কম পড়ে যাবে। এইভাবে একটি প্রতিষ্ঠানের আনুষঙ্গিক যে সকল ব্যয় আছে সেই ব্যয়গুলো যদি কমিয়ে উৎপাদন করতে পারে, তাহলে তার পণ্যের ব্যয় কম হবে এবং কম মূল্যে বাজারে পণ্য দিতে সক্ষম হবে। এইরকম প্রত্যেকটি প্রতিষ্ঠানে চায় যা তাদের উৎপাদিত পণ্যগুলো সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন করা যায় এবং বেশি মুনাফায় বাজারে ছেড়ে দেওয়া যায়। যদি একটি পণ্যের মূল্য 10 টাকা হয়, বাজারে যদি 20 টাকা চাহিদা থাকে, সে অনায়াসে 15 টাকায় পাইকারি মূল্যে ছেড়ে দিতে পারবে। আর যদি উৎপাদন ব্যয় 15 টাকা হয়, বাজারে যদি মূল্য থাকে 16 টাকা, তাহলে সেই কখনোই 15 টাকা বিক্রি করতে পারবেন না, 12 টাকা তাকে বিক্রি করতে হবে। অর্থাৎ বাজার মূল্যের চেয়ে প্রায় 30% বা 40% মূল্য কম থাকতে হবে তার উৎপাদন মূল্য। তো এর পরিপ্রেক্ষিতে তার বাজারে মুনাফা অর্জন করতে সক্ষম হবে। যদি এরকম ধরনের চিন্তাশীল না হয়, সর্বনিম্ন উৎপাদন ব্যয় করতে না হয়, তাহলে তার মুনাফা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে না। এই জন্য একজন উৎপাদককে সবসময় মাথায় রাখতে হবে যে আমার উৎপাদন ব্যয় থেকে যে বাজার মূল্য থাকবে, সেই বাজার মূল্যের থেকে কম উৎপাদন ব্যয় কমপক্ষে 30% কম থাকতে হবে। তাহলে আমি হয়তো 15% বা 10% আমি মুনাফা অর্জন করতে পারবো। আর মুনাফা অর্জন করতে না পারলে পরে সেই প্রতিষ্ঠান তো অবশ্যই অনায়াসে বন্ধ হয়ে যাবে। 6 নম্বর বলছে প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি। একটি প্রতিষ্ঠানের পণ্যের বাজার দখল করার ক্ষেত্রে অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক বাজারজাতকরণ করতে হয়, মানুষকে বোঝাতে হয়। বোঝানোর সক্ষমতা হলেই কেবল পণ্যটি গ্রহণযোগ্যতার মধ্যে ফিরে আসে। এবং এই অবস্থায় বাজার দখল করার পরে যদি কাঙ্ক্ষিত পণ্য বাজারে সরবরাহ করতে না পারে, তাহলে তার অন্য প্রতিষ্ঠান বাজার দখল করে ফেলে, সেই ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের ক্ষতির সম্মুখীন হবে। সে এই জন্য চিন্তা করবে যে আমার যে বাজারে চাহিদা আছে, সেই চাহিদা অনুপাতে আমার যে প্রতিযোগী প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমার পাল্লা দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার মতো আমাকে উৎপাদন করতে হবে। যদি বাজারে চাহিদা বেশি থাকে, আমাকে বেশি উৎপাদন করতে হবে, এবং বেশি উৎপাদন করতে হলে তখন শাখা প্রশাখা বৃদ্ধি করতে হবে। আমার যে জমি আয়তন ছিল, পাশে আরো জমি কিনতে হবে। এইরকম ধরনের, যেমন আমরা আজকে স্কয়ার টয়লেটিস, প্রাণ গ্রুপ, এইরকম ধরনের প্রতিষ্ঠানের কথা উল্লেখ করতে পারি। বিভিন্ন ধরনের আজিজ গ্রুপ, বড় বড় প্রতিষ্ঠানগুলো আজকে নিজেই নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। একটি প্রতিষ্ঠান এখন একটা স্থানে সীমাবদ্ধের মধ্যে নেই। যেমন যদি আকিজ গ্রুপের কথা বলে থাকি, দেখা যাচ্ছে আকিজ গ্রুপ কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে তাদের প্রতিষ্ঠান। প্রাণ গ্রুপ যদি বলে থাকি, তাহলে প্রাণ গ্রুপ কয়েকটা ডিস্ট্রিক্টে তাদের প্রতিষ্ঠান এখন ছড়িয়ে ছিটিয়ে উৎপাদন করতেছে। এরকম স্কয়ার বিভিন্ন জেলায় তাদের মেইল ফ্যাক্টরি স্থাপন করে তাদের পণ্য উৎপাদন করতেছে। এই যে বাজারে যে চাহিদা, সেই চাহিদা অনুপাতে যে তাদের যে প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতা অনুপাতে তাদের সামর্থ্য থাকতে হবে। সেই সামর্থ্যটা কিভাবে বৃদ্ধি করা যাবে, সেটাও উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে মাথায় থাকতে হবে। এবং এটা করলে পরে তাদের একটা সুবিধা হলো যে বাজারে যে তাদের চাহিদা আছে, সেই চাহিদা অনুপাতে তাদের টিকে থাকার সামর্থ্য বৃদ্ধি পাবে। 7 নম্বর বলা হয়েছে ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি। সামগ্রিক উপায়ের কাজগুলো যারা করে থাকে তারা হচ্ছে ম্যানেজমেন্ট টিম। পুরা ম্যানেজমেন্ট টিমের মধ্যেই এই সকল সব বিষয়গুলো এর মধ্যেই এদের মাথা থেকে বের হয়ে আসে। অর্থাৎ একটি পণ্য কিভাবে উৎপাদন করা হবে, কোথা থেকে কাঁচামাল ক্রয় করা হবে, কোন যন্ত্রপাতি কিনলে আমার প্রোডাকশনের মাত্রা বৃদ্ধি পাবে, কিভাবে কোন শ্রমিক নিয়োগ দিলে পরে সেই শ্রমিক দক্ষতার ভিত্তিতে তার কার্য সম্পাদন করতে সক্ষম হবে, কোন কর্মীকে দিলে পরে কাজের ফিনিশিং গুডস অর্থাৎ কাজের মান সুন্দর হবে। এই ধরনের চিন্তাশীল ব্যক্তি পার্সন হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগ। আর এই ব্যবস্থাপনা বিভাগ যত দক্ষতার সাথে তাদের পরিকল্পনা মাফিক কর্মী নিয়োগ, যথাযথভাবে সংগঠিত করা, যথাযথ মূলধন সরবরাহ করা, যথাযথভাবে বাজারজাতকরণ করা, পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পণ্যের উৎপাদনের নিয়ন্ত্রণ করা, এইভাবে পণ্যকে সংরক্ষণ করা বা গুণজাতকরণ করা, এই চিন্তা ফিকির গুলো এই ব্যবস্থাপনা বিভাগ করে থাকে। এর মধ্যে যদি কোনো একটি বিভাগ কোনো প্রকারের যদি দুর্বল হয়, তাহলে সেই ক্ষেত্রে উৎপাদনের উপর মারাত্মক ধরনের একটা ব্যাঘাত সৃষ্টি হবে, যার পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করতে হবে। 8 কার্য সন্তুষ্টি অর্জন। প্রত্যেকটি বিভাগের শাখা প্রশাখার নিয়োজিত কর্মীদের মধ্যে যে সকল কাজগুলো সংঘটিত হয়, সেই কাজগুলো অবশ্যই
সন্তুষ্ট চিত্তে কার্য সম্পাদন করতে হবে। একজনের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সে যথাযথভাবে কার্য সম্পাদন করতে পারছে। যদি সে যথাযথভাবে দায়িত্ব না পালন করে দেখা যাচ্ছে মাসের মধ্যে 3 বার ছুটি নিয়ে নিল, বছরে তার ছুটির সংখ্যাই বেশি হয়ে গেল, তার কাঙ্ক্ষিত ছুটি চাওয়ার চেয়ে বেশি পায়ে গেছে, এমত অবস্থায় তার কার্যগুলো কে সম্পাদন করবে? এইগুলো দেখভাল করার দায়িত্ব যেমন ব্যবস্থাপনা বিভাগে, ঠিক আবার নিজের উপরেও কিছু দায়িত্ব অর্পিত থাকে, যা কর্মী নিজেই নিজের কার্য সন্তুষ্ট অর্জনে সক্ষম হবে। যদি কার্য সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে, যদি ব্যবস্থাপনা বিভাগ সেই প্রক্রিয়া অবলম্বন করে, তাহলে কর্মীদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত প্রণোদনা চলে আসে যে কাজের জন্য কর্মী ছুটি নিতে চেয়েছিল, দেখা গেল যে সেই ছুটি না নিয়ে সেই কাজগুলো যে নিজে করে এখান থেকে যে সে সুবিধা পাবে বা মুনাফা পাবে বা বেতন পাবে বা সম্মানই পাবে, সেই এখান থেকে যে অর্থটা পাচ্ছে তার অর্ধেক টাকা দিয়ে তার নিজে সক্রিয় থেকে যে কাজটি করতো সেই টাকার বিনিময়ে সেই কাজটা করতে সক্ষম হলো। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানে যেমন লাভবান হলো, ব্যক্তিগত কাজও তার সম্পাদন হলো। এমতো অবস্থায় একজন কর্মী তার কাজের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। আরেকটা বিষয় আছে যে আমাদের উৎপাদনের ক্ষেত্রে প্রতিনিয়ত একটি যন্ত্রের বিকল্প আরেকটি যন্ত্র চলে আসতেছে। এরকম যন্ত্র যদি আমাদের কর্মী যদি ডিমান্ড করে থাকে যে আমার এটাতে এই পরিমাণ উৎপাদন করতে সক্ষম হচ্ছে না, আমাকে এই ধরনের যন্ত্রপাতি দেওয়া হোক, এই ক্ষেত্রেও কাজের সন্তুষ্টি জিতে তাকে যদি ওই ধরনের যন্ত্রপাতি দেওয়া হয়, তাহলে সে সন্তুষ্টি জিতে সেই পরিমাণ কার্য উৎপাদন করতে সক্ষম হয়ে পারে। এমতো অবস্থায় তার কার্য সন্তুষ্টি অর্জন করা অবশ্যই জরুরি হয়ে দাঁড়ায়। 9 নম্বর হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ। একটি প্রতিষ্ঠানের ব্যবসায় সম্প্রসারণ করা অতীব জরুরি। সম্প্রসারণ না করতে পারলে তাহলে তার উৎপাদনের মাত্রা, উৎপাদনের গতি, বাজারের চাহিদা স্থিতিশীল হয়ে যাবে। স্থিতিশীল হলে পরে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। এই জন্যই প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের বাজারে যখন চাহিদা বেশি থাকে, তখন একটি শাখা থেকে আরেকটি শাখা, এরকম শাখা প্রশাখা সৃষ্টি করে বাজারে পণ্যের চাহিদা সরবরাহ করতে সক্ষম হয়। 10 নম্বর বলা হচ্ছে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। একটি প্রতিষ্ঠান যখন বিভিন্ন শাখা প্রশাখা হবে, বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করবে, প্রত্যেকটি যন্ত্র অপারেট করার জন্য, প্রত্যেকটি শাখা প্রশাখা সচল করার জন্য মেন পাওয়ারের প্রয়োজন হবে। আর মেন পাওয়ার যখন প্রয়োজন হয়, তখন বাজারের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়। আর এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মধ্য দিয়েই একটি প্রতিষ্ঠানের দেশীয় বেকার সমস্যা যেমন একদিকে সমাধান করতে সক্ষম হয়, আর একদিকে দক্ষ শ্রমগুলো কাজে লাগানোর একটা সুযোগ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বাজারে আমাদের যে প্রতিষ্ঠান উৎপাদন চাহিদা, পণ্যের যে ভোগ, এই সকল সবকিছু আমাদের সক্ষমতা আনতে সক্ষম হয় যখন আমরা সেই বেকার যুবকদেরকে দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করতে পারি, তখন আর এই উৎপাদনের মাত্রা আমাদের একটি প্রতিষ্ঠানের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা বয়ে নিয়ে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই বিষয়গুলো তোমাদের সুন্দরভাবে সম্যক ধারণা আসছে। আর আগামী ক্লাসে আমরা 4র্থ অধ্যায় থেকে আমরা পাঠদান করব, সেই বিষয়ে তোমরা সম্যক ধারণা নেবে। এর সাথে